খেলা হবে, খেলা তোদের সাথে কি হবে? খেলা হবে, রক্ষা নাই ভাই। অনেক উঠছে, এর মধ্যে মরার উপর খরার গা হচ্ছে কার জন্য? বাস তাইলে এবার কোনো শুনুন, আপনার নেতা মানছি বস, নেতা মানছি। আপনি ভারতের দেন, খতম করে দেন, শেষ করে দেন। ভারতের সাথে এবার যুদ্ধ হবেই, বুঝছেন? ভারতের সাথে এবার যুদ্ধ হবে, লড়াই আমরা করবই, বুঝছেন? আরে যার যা কিছু আছে, বুঝছেন, ভারতের সাথে আমরা লড়াই করবই, বুঝছেন? ভারতের 7 সিস্টার খাই ছাড়ুম আমরা, ভারতের 7 সিস্টার খাই ছাড়ুম আমরা। আসতে পারেন, মোদি ব্যথা পাবে। আজকে সকালবেলায় ঘুম থেকে উঠে একটা বড় ধাক্কা খেলাম। এটাই হচ্ছে বড় বিজয় আমার কাছে। ধাক্কাটা এটাই লাগলো, এটা তাদের নিঃসন্দেহে একটা বড় বিজয়। কিভাবে গর্জন করে উঠলো ভাই, বাঘ বাঘ। আমার তো মনে হয় যে চীনের প্রাচীর আছে না, চীনের প্রাচীরের মতো, ওই চীনের প্রাচীরের মতো বাংলাদেশও ভাই একটা বাংলাদেশি প্রাচীর দিতে হবে। 3 দিকে, একদম 3 দিকে, শুধু সমুদ্র সাইডটা খোলা থাকবে, কারণ ভারত আমাদের 3 দিকে, এই 3 দিকেই ভাই প্রাচীর দিতে হবে ওই চীনের প্রাচীরের মতো। ভারতের সাথে সুসম্পর্ক হবে না, কোনোদিনই হবে না। আওয়ামী লীগ এবং ভারতের আদেশেই এই জুলাই যোদ্ধা এবং গণঅভ্যুত্থানের নায়ক ওসমান হাদির উপর হামলা করা হয়েছে। তবে ইতিমধ্যেই সেই হামলাকারী সে হাতে নাতে ধরা পড়েছে এবং রিমান্ডে দায় স্বীকার করে সে স্বীকারোক্তি দিয়েছে এবং চাঞ্চল্যকর কিছু তথ্য দিয়েছে, যে কারণে এবার তার জন্য ফাঁসির মঞ্চ প্রস্তুত হয়েছে। এবার যে কোনো সময় ফাঁসি হতে যাচ্ছে এই ওসমান হাদির খুনি ফয়সালের। আমাদের আজকের বিষয় হচ্ছে অবশেষে বেরিয়ে এলো হাদির ঘটনার মূল রহস্য। এই যে চীনের প্রাচীর আছে না, চীনের প্রাচীরের মতো, ওই চীনের প্রাচীরের মতো বাংলাদেশও ভাই একটা বাংলাদেশি প্রাচীর দিতে হবে। 3 দিকে, একদম 3 দিকে, শুধু সমুদ্র সাইডটা খোলা থাকবে, কারণ ভারত আমাদের 3 দিকে, এই 3 দিকেই ভাই প্রাচীর দিতে হবে ওই চীনের প্রাচীরের মতো। ভারতের সাথে সুসম্পর্ক হবে না, কোনোদিনই হবে না। ভারতকে বুঝাইতে পারবেন না, ভারত বুঝতে চাইবে না, ভারতের জনগণ বুঝে, কিন্তু ভারতের প্রশাসন, ওই যে মোদি উনি একটা টুইট করছিল, যায় দেখেন ওই টুইটের মধ্যে লক্ষ লক্ষ হাসির রিয়াকশন। উনি বাংলাদেশের এই বিজয় দিবসকে ওইটা ওনাদের বিজয় দিবস মনে করে। ওনারাই সহযোগিতা কইরা এই দেশকে স্বাধীন কইরা দিছে, ওনারা না থাকলে দেশ স্বাধীন হইতো না, এইটাই বুঝাইতে চায়। ওনারা এই বিজয় দিবস পালন করে। বাঘ কি বানিয়ে দিল, পরিষ্কার বুঝাই দিছে যে ভারত মুক্ত একটা বাংলাদেশ চাই। এবং ভারত যদি শেখ হাসিনাকে 25 তারিখের মধ্যে, শুধু শেখ হাসিনা না, ওই কসাই কামাল সহ সবাইকে 25 তারিখের মধ্যে আমাদের হাতে বুঝাই দিতে হবে, অথবা দিন তারিখ ঠিক করতে হবে কবে দিবে। না দিলে ভারতের কোনো নাগরিক বাংলাদেশে স্বস্তিতে কাজ করতে পারবে না। বাংলাদেশে বহু প্রতিষ্ঠান আছে ভারতের, সবগুলা প্রতিষ্ঠানের সামনেই যায় তারা প্রতিবাদ জানাবে। এবং ভারতের এই যে দূতাবাস, এই দূতাবাসের কার্যক্রমও ঠিক মতো চলতে দিবে না, কারণ তোমরা আমাদের সঙ্গে যুদ্ধ ঘোষণা করছো আমাদের দেশকে অস্থির করার জন্য। ভাই, আমাদের দেশের অনেক ক্রিমিনাল এখন ভারত থেকে তারা আমাদের দেশটাকে অস্থির করে মারতে চায়, অর্থাৎ একটা যুদ্ধময় পরিস্থিতি তৈরি করছে। ডক্টর ইউনূস স্যার বলছিল না, একটা যুদ্ধময় পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, সেই কথাটাই তো সত্য হইলো ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার। হ্যাঁ ভাই, ওই যে প্রথম দিন পরিচয় করাই দিছিল না একজন মাস্টার মাইন্ড উনি না, মাস্টার মাইন্ড উনি নিজে। ওই যে আপনারা বইলা বেড়ান ম্যাট্রিকুলাস ডিজাইনের মধ্যে দিয়ে দেশ যাচ্ছে, এই হচ্ছে ওই হচ্ছে, কথা আপনাদের ঠিক আছে, কিন্তু এই ম্যাট্রিকুলাস ডিজাইনটা কি জানেন? এই ম্যাট্রিকুলাস ডিজাইনটা এমন ভাবে করা হয়েছে যেন 71কে কেউ ধ্বংস করতে না পারে। 71-এর মধ্যে যেসব ভাইরাস ঢুকছে সেগুলোকে ঝাড়ু দিয়ে ফেলতে হবে, রিসেট বাটনে চাপ দিয়ে সেগুলো পরিষ্কার করতে হবে, এবং 24কে সাথে নিয়ে নতুন একটা বাংলাদেশ হইতে হবে। আর সেটাই হইতে যাচ্ছে, কেউ রুখতে পারবেন না। শুধু মাথায় রাখবেন, নির্বাচনের দিনে হ্যাঁ ভোট দিতে হবে, হ্যাঁ ভোট। তারপরে আপনাদের যার যেখানে ইচ্ছা ভোট দেন না কেন, কিচ্ছু যায় আসে না, শুধু হ্যাঁ ভোটটা দিবেন। হ্যাঁ ভোটের মাধ্যমেই নতুন একটা বাংলাদেশ আসবে। আর ওই হ্যাঁ ভোটের মধ্যে আপনারা পেয়ে যাবেন নতুন সংবিধান, 72-এর সংবিধানের কবর হয়ে যাবে। হ্যাঁ ভাই, 71কে বুকে নিয়ে 24 নতুনভাবে যাত্রা শুরু করতে পারবে। শুধু এই হ্যাঁ ভোটটা ভাই, হ্যাঁ ভোটটা দিতে ভুলবেন না। এখনো দেশের ভিতরেই রয়েছে শরীফ ওসমান হাদির উপরে হামলাকারী সেই কুখ্যাত সন্ত্রাসী। ডিএমপি থেকে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছে যে তারা ওই মাসুদ খান অর্থাৎ ফয়সালের পাসপোর্ট জব্দ করেছে, এবং যেদিন ওসমান হাদির ইনকিলাব সেন্টারে তারা গিয়েছিল 3 জন, ওই যে আপনারা দেখেছেন ভিডিওটা, লিফটের পাশে যে ছেলেটা বারবার লিফট টিপে টিপে দাঁড় করিয়ে রাখছিল আর ফয়সাল হাদির সাথে কথা বলছিল ভিতরে, তাকে গ্রেপ্তার করেছে। এবং সীমান্ত এলাকা থেকে 2 জনকে অস্ত্র সহ গ্রেপ্তার করেছে। এই সব মিলে তারা একটা সাংবাদিক সম্মেলন করেছে। যখন সাংবাদিকরা তাদেরকে প্রশ্ন করলো যে হামলাকারী পালিয়ে গেছে নাকি দেশে আছে, বারবার যেহেতু ওই দিন এবং তার পরের দিন বিভিন্ন সোর্স থেকে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হচ্ছিল যে অমুক জায়গা দিয়ে যাচ্ছে, অমুক স্টেশনে তাকে দেখা গেছে। এমনকি জুলকারনাইন শাহের সে বারবার ঘন ঘন পোস্ট দিচ্ছিল এবং তিনিই বারবার জানাচ্ছিলেন যে অমুক জায়গায় চলে গেছে, তমুক জায়গায় চলে গেছে। পরে একটি পোস্ট শেয়ার করে তিনি বললেন, ছবি শেয়ার করে বললেন যে তারা গুয়াহাটিতে বর্তমানে আছে, তারা অলরেডি পালিয়ে চলে গেছে। কিন্তু
ডিএমপির কাছ থেকে আমরা যেটি জানতে পারছি যে না, তিনি এখনো দেশের ভিতরেই আছেন। ডিএমপি প্রমাণ হিসেবে যেটি বলেছেন, তার পাসপোর্টটা জব্দ করা হয়েছে। এই পাসপোর্ট জব্দ করার সাথে সাথেই সমস্ত চেকপোস্টে পাসপোর্টের তথ্য দিয়ে দিয়েছে যে এই লোক যেন পালাতে না পারে। তো ওই পাসপোর্টের সূত্র অনুসারে সে এখন পর্যন্ত তার ডিপার্চারের কোনো তথ্য কোনো চেকপোস্টে নাই। তার মানে তিনি যান নাই। এখন থাকলো একটি অপশন, এটা হচ্ছে চোরাই পথে, যে অসাধু এবং প্রতারকরা টাকার বিনিময়ে সীমান্ত পার করে দেয়, এই জায়গাগুলোর কথা। এই জায়গার দুজনকে গ্রেপ্তার করেছে, গ্রেপ্তার করে তাদেরকে জিজ্ঞাসাবাদ করছে। জিজ্ঞাসাবাদ করার কালে তারা এমন কোনো তথ্য দেন নাই যে ফয়সালকে তারা সীমান্তের ওপারে পার করে দিয়েছে। আবার হতেও পারে, এরকম একটা আশঙ্কার কথা ডিএমপি কিন্তু প্রকাশ করেছে যে হয়তো হতে পারে, কিন্তু তাদেরকে গ্রেপ্তার করার পরে তারা এরকম কোনো তথ্য দেন নাই যে তারা পালিয়ে গেছে। সুতরাং তারা যে দেশের ভিতরেই আছে এটি সম্ভাবনা আছে, আবার মানে শতভাগ কিন্তু তারা নিশ্চিত করে বলেন নাই যে তারা দেশের ভিতরেই আছে। বাট তাদের সম্ভাবনা, তাদের সন্দেহ, যে যে সোর্সগুলো তারা ব্যবহার করছে, সেই সোর্সের আলোকে গোয়েন্দা সংস্থারা যে সমস্ত সোর্সগুলো ব্যবহার করেছে, সেই সোর্সের আলোকে তারা এটি বলছে যে সে এখনো দেশের ভিতরেই আছে। এবং সর্বশেষ এই খুনি একটা তার বান্ধবীর সাথে ফোন কল ফাঁস হয়েছে, সেখানে তিনি বলছেন, তার বান্ধবী তাকে প্রশ্ন করছেন যে তুমি হাদির উপরে কেন গুলি চালালে। সে তখন বলছে যে আমি যদি গুলি না চালাতাম তাহলে অন্য কেউ তার উপরে গুলি চালাতো। এই যে কথোপকথনটি, এটি নিয়েও ফরেনসিক বিভাগে পাঠানো হয়েছে, এটি নিয়েও বিশ্লেষণ হচ্ছে যে এইটা কোথা থেকে কথাটা সম্পূর্ণ হয়েছে, এটি কি দেশের ভিতর থেকে নাকি দেশের বাইরে থেকে, এ বিষয়েও বিশ্লেষণ চলছে। তবে আমার কাছেও কেন যেন মনে হচ্ছে যে সে দেশের বাইরে যেতে পারে নাই, দেশের ভিতরেই আছে। এখানে গোয়েন্দা সংস্থার একটা পক্ষ, একটা অংশ, প্রশাসনের একটা অংশ, আমাদের সেনাবাহিনীর ভিতরে যে ক্ষুদ্র অংশটি যারা কালপ্রিট, তারা মিলে একটা ধোঁয়াশার তৈরি করে তাদেরকে সেভ করার একটা চেষ্টা কিন্তু আমরা দেখেছি, একটা প্রচেষ্টা আমরা দেখেছি। এটি কিন্তু অস্বীকার করার কোনো উপায় নেই, কেউ এটি অস্বীকার করতে পারবে না। এবং সেইখানেই কেউ কেউ বলছেন, অনেকেই বলছেন যে তাদের সাথে এই কাজে সহযোগিতা করছে জুলকারনাইন শাহের। আমরা জানি না, এটি হতেও পারে আবার নাও পারে, তবে তিনি এটি প্রমাণ করার চেষ্টা করেছেন তার পোস্টের মাধ্যমে যে সে পালিয়ে গেছে। এখন এই যে এত বড় একজন কিলার, সে কিন্তু সিরিয়াল কিলার। এর আগে সে মোহাম্মদপুরে 17 লক্ষ টাকা ডাকাতি করার মামলায় গ্রেপ্তার হয়েছিল। গ্রেপ্তার হবার কয়েকদিন পরেই তাকে বিএনপির 2জন আইনজীবী এবং বিএনপির মানে উচ্চ পর্যায়ের, শুধু যদুমধু না, কেন্দ্রীয় পর্যায়ের এই যে কায়সার কামাল, এই যে, এবং তার আরেকজন সহযোগী, 2জন মিলে এই মাসুদকে জামিন করায়। 6 মাসের জামিন আদালত মঞ্জুর করে। আর এই জামিনে থাকা অবস্থায় আবার তার জন্য জামিনের মেয়াদ বৃদ্ধি করার আবেদন করে এই কায়সার কামালরা। বিএনপি পন্থী আইনজীবী, কিন্তু 2জনই বিএনপি করে। এরপরে আদালত তাকে আরো অগ্রিম 1 বছরের জামিন দেয়। এখন আপনারা চিন্তা করুন, আমরা 5 আগস্টের পরবর্তী সময়ে দেখে আসছি যে কুখ্যাত আওয়ামী সন্ত্রাসীগুলোকে অনেক কষ্ট করে, অনেক রিস্ক নিয়ে তাদেরকে গ্রেপ্তার করে। আর গ্রেপ্তার করার পরে যখন তাদেরকে কোর্টে তোলা হয়, তখন কোনো এক অদৃশ্য শক্তির ইশারায় তাদের জামিন হয়ে যায়। সাবের হোসেন চৌধুরী কয়েকদিনের ভিতরে বেরিয়ে গেল না? এই ফয়সাল করিম মাসুদরা ওরফে দাউদ খানেরা, এত বড় গ্যাংস্টার, এত বড় সন্ত্রাস, তাকে জামিন দিয়েছে। সেই জামিনটা আবার করিয়েছে বিএনপি পন্থী আইনজীবীরা। সুতরাং কোন ধরনের ভয়ঙ্কর অবস্থার ভিতরে এদেশের জুলাই গণ অভ্যুত্থানের পক্ষের শক্তিরা এবং জুলাইয়ের নায়কেরা আছে, আপনারা একটু চিন্তা করতে পেরেছেন? আসতে পারেন, মুদি ব্যথা পাবে। বাংলা ছাড়ো তাড়াতাড়ি। পোস্টটা করেছে, যে দাবিটা করেছে, এটা সুস্পষ্ট বাংলাদেশের সার্বভৌমত্বের উপর আঘাত। এটা সুস্পষ্ট বাংলাদেশের স্বাধীনতার উপর আঘাত, এবং এটা সুস্পষ্ট বাংলাদেশকে অস্বীকার করা। যে আধিপত্যবাদী রাষ্ট্র একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্রকে অস্বীকার করে, সেই রাষ্ট্রের সাথে এক মুহূর্তের জন্য কোন ধরনের কূটনৈতিক সম্পর্ক বজায় রাখার কোনো প্রশ্ন আসে না। আমি নরেন্দ্র মোদীকে বলে দিতে চাই, বাংলাদেশের মেয়ে তোমার কাছে পালিয়ে গিয়েছে, তুমি মেয়ে নিয়ে সন্তুষ্ট থাকো। তুমি বাংলাদেশের বিজয় দিবসের দিকে তাকিও না। এই বিজয় দিবস বহু রক্তের বিনিময়ে আমরা পেয়েছি। এই বিজয় দিবস আমরা তোমাকে এমনি এমনি দিব না। হিন্দুস্তানি সবাই জানি, সবাই জানি। তুমি সাবধান হয়ে যাও। আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে পররাষ্ট্র উপদেষ্টার প্রতি আহ্বান জানাবো, দ্রুততম সময়ের মধ্যে ভারতের সাথে সকল ধরনের সম্পর্ক ছিন্ন করুন, এবং তারা এটা থেকে ক্ষমা চেয়ে ফিরে না আসা পর্যন্ত আমাদের অবস্থানে আমরা অটুট থাকবো। এই নরেন্দ্র মোদীর প্রত্যক্ষ এবং
বাংলাদেশের অসংখ্য আধিপত্যবাদ বিরোধী নেতাকে জুডিশিয়াল কিলিং এর মাধ্যমে এই ভারতের প্রত্যক্ষ এবং পরোক্ষ মদদে হত্যা করা হয়েছে। আমরা দেখেছি এই নরেন্দ্র মোদীকে বাংলাদেশে আনার জন্য বাংলাদেশের কওমি মাদ্রাসার অসংখ্য নিষ্পাপ বাচ্চাদেরকে, অসংখ্য আলেম ওলামাকে হত্যা করেছে এই নরেন্দ্র মোদীর সেবাদাসী খুনি হাসিনা। লাখো জনতার বীর বাঙালিদের রক্তের বিনিময়ে, তাদের আত্মাহুতির বিনিময়ে বাংলাদেশ নামক বদ্বীপকে আমরা যেভাবে স্বাধীন সার্বভৌম একটি রাষ্ট্র হিসেবে আমরা সেই পাকিস্তান হানাদার বাহিনীদের কাছ থেকে ছিনিয়ে নিয়ে এসেছিলাম, সেই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের উপরে আঘাত হানতে চায় আমাদের পার্শ্ববর্তী ওই দেশ দালাল ভারত। তোমরা যেটা ভাবছো এই দেশের উপরে নিজেদের আধিপত্য কায়েম করে ইনিয়ে বিনিয়ে নিজেদের প্রদেশে পরিণত করতে, আমরা তোমাদেরকে বলতে চাই এটা হায়দ্রাবাদ না, এটা সিকিম না, এটা কাশ্মীর না, এটা বাংলাদেশ, এটা বাংলাদেশ। এই দেশ আমার দেশ, বাংলাদেশ, বাংলাদেশ। আপনারা জানেন যে ভারতের রাষ্ট্রপ্রধান গুজরাটের কসাইখ্যাত নরেন্দ্র মোদী তিনি একটি যে কন্ট্রোভার্সিয়াল পোস্ট ফেসবুকে দিয়েছে, সম্পূর্ণ আমাদের বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে অস্বীকার করা। সুতরাং আমরা সচেতন মুক্তিযুদ্ধের প্রেরণায়, মুক্তিযুদ্ধের চেতনাকে আমরা যারা লালন করি, আমরা শিক্ষার্থী যারা আছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমরা সচেতন শিক্ষার্থী যারা আছি, আমরা থাকতে আমাদের এই বাংলার স্বাধীনতা সার্বভৌমত্বকে আমরা কখনো লুণ্ঠিত হতে দেব না। 1971 সালের 16 ডিসেম্বর শ্রেষ্ঠতম অর্জন, এই দিবসের ক্ষেত্রে বাংলাদেশের কথা বাদ দিয়ে যে পোস্ট করা হয়েছে, আমরা মনে করি এটি বাংলাদেশকে অস্বীকার করার নামান্তর। আমি ডাকসুর প্রতি অনুরোধ করব, আপনারা শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি নন, সার্বভৌমত্বকে অস্বীকার করার মতো যে পোস্ট নরেন্দ্র মোদী দিয়েছে, সেই পোস্টের ব্যাপারে অবিলম্বে ভারতীয় কূটনীতিককে তলব করে তার কৈফিয়ত নেওয়া হোক। যদি যথাযথ কৈফিয়ত না দিতে পারে, প্রয়োজনে ভারতের সাথে যে ব্যবস্থা নেওয়া দরকার সেই ব্যবস্থা নেওয়া। আনিস আলমগীর সাহেব অ্যারেস্ট হবার পর বাংলাদেশের কিছু কন্টেন্ট ক্রিয়েটার, যারা কেউ কেউ সাংবাদিক নামধারী বা কেউ কেউ সাংবাদিক নন কিন্তু কন্টেন্ট ক্রিয়েট করেন, তাদের খুব প্রবলেম হচ্ছে। তারা একটার পর একটা ভিডিও বানায় যেতেছে, তারা সবাই একটা কথাই বলতেছে, এত বড় একজন সাংবাদিককে আপনারা কেন অ্যারেস্ট করলেন, বাক স্বাধীনতা কি ইউনূস সাহেব সেই শেখ হাসিনার মতো কেড়ে নিল কিনা, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। এবং সাংবাদিকদের যে একটা ফোরাম আছে, সম্পাদকীয় ফোরাম না যেন কি, সেখান থেকেও বিভিন্ন রকম নিন্দা জ্ঞাপন করা হচ্ছে। এটা নিয়ে তারা ভাবছিল সারা বিশ্বে তোলপাড় পড়ে যাবে যে আনিস আলমগীর নামে এক সাংবাদিককে বাংলাদেশে অ্যারেস্ট করা হয়েছে, এই সরকারের কোনো মানে হিউম্যানিটি নাই, সেই বাক স্বাধীনতা রোধ করতেছে, কিন্তু কিছুই হয় না, যা আছে আমাদের বাংলাদেশের ভিতরেই আছে। এখন কথা হলো, অনেকেই প্রশ্ন করতেছেন আনিস আলমগীর কি কোনো সংবাদ লেখার জন্য বা কোনো কলাম লেখার জন্য বা কোনো প্রবন্ধ লেখার জন্য বা সরকারের বিরুদ্ধে কোনো কিছু ছাপানোর জন্য অ্যারেস্ট করা হয়েছে? না, তাকে অ্যারেস্ট করা হয়েছে অন্য কারণে। আর সাংবাদিক হইলে তাকে অ্যারেস্ট করা যাবে না। একটা সাংবাদিক যদি একটা রেপ কেসে যায়, তাকে অ্যারেস্ট করা যাবে না। একজন সাংবাদিক যদি কোথাও ডাকাতিতে থাকে, তাকে অ্যারেস্ট করা যাবে না। তো আনিস আলমগীর সাহেব তো কোনো সরকারের বিরুদ্ধে কোনো কলাম বা কোনো রকম নিউজ ঘটিত ব্যাপারে নিয়ে সরকারের বিরুদ্ধাচরণ করছে এবং সে তার বাক স্বাধীনতা প্রকাশ করছে, এই জন্য অ্যারেস্ট করছে, তাহলে ঠিক ছিল। তাকে তো অন্য কারণে অ্যারেস্ট করেছে। সে এমন সব কথা বলছে যেটা বাক স্বাধীনতার সাথে যায় না। আপনি বাক স্বাধীনতা দেওয়া মানে আপনি রাষ্ট্রের বিপক্ষে কথা বলতে পারেন না, যেটা রাষ্ট্রের জন্য অমঙ্গলজনক। আপনি এমন কোনো বাক্য উচ্চারণ করতে পারেন না যাতে সাধারণ জনগণকে উদ্বুদ্ধ করা হয়, উত্তেজিত করা হয়। আপনি এমন কোনো শব্দ চয়ন করতে পারবেন না যেটা রাষ্ট্রের অবকাঠামোতে আঘাত করে। আনিস আলমগীর এই সমস্ত কাজই তো করছে, তাই না? আর এই যে ফোরাম বলছেন আপনারা, সাংবাদিকরা সম্পাদকীয় ফোরাম, আজকে একেবারে লাভ দিয়ে পড়ে গেছেন আনিস আলমগীরের জন্য। আপনারা সেদিন কোথায় ছিলেন ভাই, যখন আওয়ামী লীগের সময় সংগ্রাম পত্রিকার সেই একজন বয়স্ক সম্পাদক সাহেবকে চুল দাড়ি টানিয়া আপনার শেষ রায়া তার অফিস থেকে নিচে রাস্তায় নামাইছিল? উনি তো একজন সাংবাদিক ছিলেন, উনি একজন সম্পাদক ছিলেন। আনিস আলমগীর এই মুহূর্তে তো কোনো বড় পত্রিকার সাংবাদিকও না, কবে আজকের পত্রিকায় কাজ করতো, কবে ইরাক গেছে, সেই হিস্ট্রিক্যালি ট্যালেন্ট বাংলাদেশে একমাত্র সাংবাদিক যে বিদেশে থেকে তার কলাম করছে যুদ্ধের সময়, যারে পাঠাইতো সেই যেত তখন। কিন্তু ওই ভদ্রলোক সংগ্রামের যে এডিটর ছিলেন, উনি তো রিয়েল সাংবাদিক, সারা জীবন সাংবাদিকতা করছে। তখন তো আপনারা এই যে ফোরাম, তখন তো আপনারা কোনো প্রতিবাদ করেন নাই। সেই সরকারের সময়, হাসিনার সময় আপনারা কোনো প্রতিবাদ করছিলেন? একটি সংবাদপত্র থেকে একটি কোনো সংস্থা তখন ওই ভদ্রলোকের ফলে কোনো রকম প্রতিবাদ করে নাই। করেন নাই কেন? তখন আপনারা সব ছিলেন শেখ হাসিনার চামচা, ওই সরকারের চামচা। আনিস আলমগীর সাহেব কোর্টে দাঁড়ায় বলতেছে, মাননীয় আদালত, আমি ক্ষমতার বিরুদ্ধে কথা বলি, ক্ষমতায় যেই থাকুক, ডাহা মিথ্যা কথা, ডাহা মিথ্যা কথা। আনিস আলমগীরের স্ট্যাটাস আমি আমার 2 দিন আগে একটা কন্টেন্টে দেখাইছি। সে শেখ হাসিনার সময়, সে ওই ঘোল আন্দোলনের সময় 19শে জুলাই না 22শে জুলাই সে রীতিমতো হাসিনার পক্ষে কথা বলতেছে। এরকম স্ট্যাটাস আপনারা খুঁজে পাবেন। এই আনিস আলমগীর তো সেই সময় হাসিনার তোষামোদী করছে। আমি আরেকটা খবর পেলাম, তার এক ভাই নাকি হাসিনার সময় এমপিও ছিল। তো এখন কথা হচ্ছে, হাসিনার সময় তোষামোদী করবেন, এই সরকারের সময় এসে এমন সব কথাবার্তা বাজারে বলবেন যেগুলোতে মানুষ উদ্বুদ্ধ হয়, যেগুলোতে মানুষ যারা বিরোধী দল থাকে তারা সাহস পায় এবং রাষ্ট্রযন্ত্রকে আরো মানে ঝামেলায় ফেলতে পারে। সেই সমস্ত কথা বলে আপনি চুপচাপ বসে থাকবেন?
আর আপনাকে সরকার কিছু বলবে না। যারা বলতেছেন আনিস আলমগীর সম্পর্কে, যে আনিস আলমগীর সাহেবকে কেন অ্যারেস্ট করা হলো, কেন অ্যারেস্ট হলো, তারা একটু দয়া করে ভিতরের খবরগুলো নেন। আপনারা যারা বলতেছেন যে আনিস আলমগীর সাহেবকে 8:30টায় অ্যারেস্ট করা হয়েছে, রাত্র 2:30টায় মামলা দেওয়া হয়েছে, সেই মামলা দেখানো হয়েছে, তাহলে আমাদের প্রশ্ন হলো 8:30টার সময় তো মামলা হয় নাই আপনাদের কথা অনুযায়ী, তো 8:30টার সময় কেন অ্যারেস্ট করলো? 8:30টার সময় কেন তাকে অ্যারেস্ট করলো বা তাকে জিজ্ঞাসাবাদের জন্য নেওয়া হলো? এবং পুলিশ তো স্পষ্টত বলছে তাকে কিছু ব্যাপারে আমরা জিজ্ঞাসাবাদ করব, সেই জন্য নিয়ে যাচ্ছি ডিবি অফিসে, আমাদের ডিবি প্রধান কথা বলবেন। এখন কথা বলার পর উনি কোনো স্যাটিসফ্যাক্টরি আনসার দিতে পারেন নাই। কেস বা মামলা বা তার বিরুদ্ধে অভিযোগ ওই 8:30টার আগেই কিন্তু আসছে। পরবর্তীতে রাত্রেবেলায় মামলা করছে ওই যে আরেকটা সংস্থা থেকে আমাদের এই যে যারা এই সময় আন্দোলন করছিল, এই আন্দোলনে 71 আন্দোলনের কালাজলের একটা মামলা করছে, মামলা বা অভিযোগপত্র করছে, সেটা কোনো বিগ ফ্যাক্টর না, সে তো অনেকের সম্বন্ধে মামলা করছে, সেগুলো তো এখন পর্যন্ত অ্যারেস্ট হয় নাই। ইমতুকে অ্যারেস্ট করে নাই, তারপরে মারিয়া কিসমতটাকে অ্যারেস্ট করে নাই, শাওনকে অ্যারেস্ট করে নাই, তারা সেইগুলো তদন্ত করছে। আপনারা কি ভাবছেন তাদের ছেড়ে দেবে? শাওন হোক না নতুন সাহেবের, আসিফ নতুন সাহেবের শাশুড়ি, কোনো রকম সন্ধান যদি চা পায় এইবার আর সারা পাবে না। এইবার আসিফ নজরুল সাহেব বলবে না আমার শাশুড়িকে তোমরা ধরো না, আগে একবার দুবার বিভিন্ন কারণে তাকে ধরা হয়েছিল বা ধরার চিন্তা হয়েছিল, হাইকোর্ট থেকে জামিন নিয়ে চলে আসছে। এইবার কি সেটা হবে? সিচুয়েশনকে আজকে এরকম আছে, বাংলাদেশের সিচুয়েশন ঘন্টায় 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 পরিবর্তন হচ্ছে, তাই না? কালকে সকালে কি হবে আমরা কেউ জানি না, আগামীকালকে কি হবে আমরা কেউ জানি না। আমরা কেউ কি জানতাম যে হাতির মাথায় গুলি করবে? কেউ ভাবছিলাম আমরা? যদিও রাশেদ বাবু বহুবার বলছে 50 জন টার্গেটে আছে, আর কালকে যে কি হবে আমরা কেউ জানি না। কাজেই কখন কে কোথায় অ্যারেস্ট হবে